এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আম্মাজান কবুল বলে দিন। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, আর না ভেবে বলে দিল কবুল কবুল কবুল। সাথে সাথে কাজী সাহেব আলহামদুলিল্লাহ বললেন। এরপর বিভানকে কবুল বলতে বললে সেও সময় নিল না বেশি, অল্পতেই কবুল বলে দিল। কিন্তু এখন আইনত বিয়েটা বাকি। এই সমাজে রূপন্তীকে নিজের স্ত্রী হিসাবে জাহির করতে আইনত বিয়ে অত্যাবশ্যক। বিভান আইনত বিয়ের জন্য এখানে একজন উকিলকেও ডেকেছে, আর সাথে সেই নীল ফাইলটাও বাড়িতে নিয়ে এসেছে। শরীয়ত মোতাবেক বিয়েটা সম্পূর্ণ হতেই বিভান উঠে গিয়ে কক্ষ থেকে নীল ফাইলটা নিয়ে এলো, রূপন্তীর পানে বাড়িয়ে দিয়ে বলল, সই করে দাও। রূপন্তী ফাইলটা নিল। শরীয়ত মোতাবেক বিয়ে যখন হয়েই গেছে, এখন এই আইনত বিয়ে আটকে রেখে আর লাভ কি? দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। কাপা কাপা হাতে সই করে দিল বিয়ের কাগজে। পরপর সেই কাগজে সই করে দিল বিভানও। ব্যাস, বিয়ে পরিপূর্ণভাবে সম্পূর্ণ। মাত্র কিছু সময়ের ব্যবধানে রূপন্তী এখন বিভানের স্ত্রী। এই সমাজে রূপন্তীর ওপর যদি কারো সবচেয়ে বেশি অধিকার থাকে তবে তা একান্তই বিভানের। এখন আর মেয়েটাকে তার নিকট থেকে কেউ আলাদা করতে পারবে না। বিভান ওষ্ঠে হাসি ফুটিয়ে সবাইকে মিষ্টি খাওয়ালো। সবাই মিষ্টি খেয়ে আর একটু সময় বসে হাসি ঠাট্টা করে চলে গেল নিজ নিজ গন্তব্যে। শুধু পড়ে রইল বিভান এবং রূপন্তী। মেয়েটা সেই রেজিস্ট্রি পেপারে সই করেই কেমন থম মেরে গেছে, বোধহয় ভাবছে কিছু। বিভান উঠে দাঁড়ালো, আশেপাশে তাকিয়ে কিছুটা ইতস্তত করে বলল, হিসেব অনুযায়ী আজ আমাদের বাসর রাত। কিসের বাসর রাত, কিসের বিয়ে? কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ধরছে না রূপন্তীর। চোখের পলকে যেন হুট করেই সব বদলে গেল। কোনো কিছু ভালোভাবে বুঝে ওঠার আগেই সে ধরা দিল অন্যের স্ত্রী রূপে। মেয়েটার ছোট মাথায় এই মুহূর্তে এত হতভাগতা আর ধরছে না। নিজের জীবনের হিসাব মিলাতে পারছে না কোনোভাবেই। মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা ঠাঁই নিয়ে রূপন্তী তেমন খেয়াল করতে পারল না বিভানের কথা। আনমনেই সে বলল, বাসর টাসর যা আছে আপাতত আপনি টাইগারের সাথে সেরে নিন, আমার এখনো অনেক হিসাব মেলানো বাকি। নিজে বলে নিজেই চমকালো রূপন্তী। অপ্রস্তুত হলো ভীষণ। সে কি বলতে কি বলে ফেলল। বাসরটাও টাইগারের সাথে? তার চেয়েও বড় কথা, এই লোক এখন বাসরের চিন্তাও করছে। বিয়ে তো জোর করে করেছে, এখন বাসরটাও কি জোর করে করবে? এ তো বিমানের থেকেও দ্রুত গতিতে এগোতে চাইছে। না, এখান থেকে পালাতে হবে তাকে। এই বাসর টাসর এই মুহূর্তে তার দ্বারা সম্ভব না। রূপন্তী উঠে দাঁড়ালো দ্রুত, এলোমেলো পা ফেলে ছুট লাগালো নিজ কক্ষের পানে। যেতে যেতে বলল, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোতে গেলাম। বিভান হতভম্ব হয়ে তাকিয়ে রইল রূপন্তীর চলে যাওয়ার পানে। মেয়েটা কি বলে গেল? টাইগারের সাথে বাসর করতে? শেষ পর্যন্ত একটা কুত্তার সাথে? ছিছি, ভাবতেই গা গুলিয়ে উঠছে বেচারার। কোন মেয়েকে বিয়ে করেছে সে? বিভান একবার ভাবল রূপন্তীর কক্ষের পানে যাবে, তবে পরক্ষণেই আবার সিদ্ধান্ত পরিবর্তন করল। মেয়েটাকে আজ সারাদিন কম জোর জবরদস্তি করেনি, এখন অন্তত তার একটু রেহাই দেওয়া উচিত। তাছাড়া বিয়েটা যখন একবার হয়ে গেছে তখন মেয়েটাকে তার নিকট ধরা দিতেই হবে, তা হোক আজ হোক বা কাল। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান, তাকালো তার পাশে থাকা টাইগারের পানে। সাথে সাথে নাক মুখ কুঁচকে এলো তার। প্রতিদিন ঘুমানোর সময় কুকুরছানাটাকে সে নিজে কক্ষে নিয়ে গেলেও আজ আর নিল না। কেমন অপ্রস্তুত হয়ে গেল সে নিজ কক্ষে। টাইগারকে শাসিয়ে বলল, তুই আজ আমার রুমে আসবি না? বেচারা টাইগার অবুঝ বোবা প্রাণী বুঝল না কিছুই। লেজ নেড়ে ফ্যাল করে শুধু তাকিয়ে রইল বিভানের বন্ধ দরজার পানে। মানুষ হলে আজ নির্ঘাত এ দরজা সে ভেঙে ফেলত। বিভানকে রুম থেকে বের করে দিয়ে বলতো, তোর মতো নিরামিষ খবিশ বদমাইশ লোকের সাথে বাসর করার আমারও কোনো ইচ্ছে নেই। তোর বউ আমার নামটা এখানে তুলল না, যেন আমার মান ইজ্জত মেরে দিল। কিন্তু আফসোস, টাইগার মানুষ নয়, সে এক নিম্ন শ্রেণীর অবুঝ বোবা প্রাণী। তাই তার সাথে হওয়া এই অন্যায় প্রতিবাদ করতে পারল না কোনো। সুদীর্ঘ এক রাতের অবসান ঘটিয়ে দেখা মিলেছে সুন্দর এক সকালের। চারদিকটা ভরে উঠেছে সূর্যের উজ্জ্বল আলোয়। রূপন্তী প্রতিদিনের ন্যায় আজও ভোরই ঘুম থেকে উঠেছে। সকালের নাস্তা তৈরি করে সাজিয়ে রেখেছে টেবিলে। বিভান এলো একটু পর। রূপন্তী তার দিকে খাবার এগিয়ে দিয়ে নিজেও বসলো টেবিলে।
খেতে শুরু করলো স্বাভাবিকভাবে। বিভান আর চোখে একবার তাকালো মেয়েটার পানে, অতঃপর পকেট থেকে একটা চকলেট বের করে যত্ন করে তা 2 ভাগ করলো। 1 ভাগ নিজের মুখে দিয়ে অন্য ভাগ এগিয়ে দিল রূপন্তীর পানে। বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তোমার সম্পূর্ণ জীবনটা আমার নামে হোক। বাহিরে কোনো পুরুষকে সুন্দর লাগলে তোমার চোখ দুটো খসে পড়ুক, আর আমি ব্যতীত অন্য কোনো পুরুষ মানুষকে মনে ধরলে আমার হাতে তোমার মৃত্যু ঘটুক। রূপন্তীর খাওয়া থেমে গেল। চমকানোর সাথে সাথে ভড়কে গেল সে। একে একে স্মরণে এলো গতকাল রাতের সকল ঘটনা। সকালে উঠে তো সে বেমালুম ভুলেই গিয়েছিল সব। ভুলে গিয়েছিল তার বিয়ের কথা। কিন্তু এই লোক কি বলছে এসব? এ কোথায় এসে ঠেকলো সে? এখন কোনো পুরুষ মানুষ যদি সুন্দর হয় তাহলেও তাকে সুন্দর লাগতে পারবে না, এ কেমন কথা? রূপন্তী চোখ বড় বড় করলো, অবাক কণ্ঠে শোধালো, কোনো পুরুষ যদি বাস্তবিক পক্ষে সুদর্শন হয় তবে তাকেও সুদর্শন লাগতে পারে না? না। বিভানের নির্লিপ্ত জবাব। রূপন্তী হতবাক হয়ে ফের প্রশ্ন করলো, সে যদি বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হয়? তবে তার দিকে তাকাবে না তুমি। ওষ্ঠ বাঁকালো রূপন্তী। ভেঙচি কেটে বলল, আর যদি আপনার কথা আমি না শুনি? বিয়ে করেছি তোমাকে, এখন তুমি আমার সব কথা শুনতে বাধ্য। কিসের বিয়ে? কার বিয়ে? জোর জবরদস্তি করে, ভয় দেখিয়ে, চাপে ফেলে বিয়ে করলেই হলো নাকি? ওই বিয়ে আমি মানি না। রূপন্তীর শক্ত কণ্ঠস্বর। দৃষ্টি শীতল হলো বিভানের। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল রূপন্তীর পানে, অতঃপর খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, তুমি মানো নাকি মানো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার স্ত্রী এবং আমি তোমার স্বামী, এখন এটাই সবচেয়ে বড় সত্য। বিভান থামলো, ফের বলল, যাই হোক, খাওয়া শেষ করো তাড়াতাড়ি, নয়তো কলেজে দেরি হয়ে যাবে। কিছুটা সময় গড়িয়েছে। চারদিকে জনমানবের ব্যস্ততা বেড়েছে বেশ। রূপন্তী এবং বিভান কেবলেই এসে পৌঁছালো কলেজে। গেট থেকে ঢুকে একটু এগুতেই দেখা মিলল ইমাদ, জ্যাক, এরিনা এবং দোলার। ক্যাম্পাসে ঘাসের ওপরে বসে আড্ডা দিচ্ছিল তারা। অবশ্য এ এখন তাদের রোজকার কর্ম হয়ে দাঁড়িয়েছে। রূপন্তী এবং বিভান এগিয়ে গেল তাদের পানে। রূপন্তীকে দেখেই উঠে দাঁড়ালো ইমাদ। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, তোমার তো কাল থেকে কোনো খোঁজ খবরই নেই। কি যেন কাজ আছে বলে বিভান কাল যে তোমাকে নিয়ে এলো, তারপর তো কতবার কল করলাম, ধরলে না। সকালে মেসেজ করলাম নিতে আসবো, তাও বারণ করলে। রূপন্তী আর চোখে একবার তাকালো বিভানের পানে, অতঃপর জোরপূর্বক হেসে বলল, ওই একটু কাজে ব্যস্ত ছিলাম তো, তাই কল ধরতে পারিনি। ইমাদ আর তেমন প্রশ্ন করল না। নিজ স্থানে বসে রূপন্তীকে বলল, বসো, আড্ডা দেয় সবাই মিলে। রূপন্তী বসতেও নিল, কিন্তু তাকে বাধা দিল বিভান। থমথমে কণ্ঠে বলল, তোমার না লাইব্রেরিতে কাজ আছে? কাজ রেখে আড্ডা দেওয়ার জন্য নিশ্চয়ই লাইব্রেরি কর্তৃপক্ষ তোমাকে কাজে রাখিনি। রূপন্তী আর বসল না। সত্যিই তো তার লাইব্রেরিতে কাজ আছে। সেই কাজ রেখে কিনা সে বসতে চেয়েছিল আড্ডায়। মেয়েটা তাড়াহুড়ো করলো। সকলের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত ছুট লাগালো লাইব্রেরির পানে। ইমাদও উঠে দাঁড়ালো ফের। রূপন্তীর পিছু পিছু যেতে চাইল লাইব্রেরিতে, কিন্তু তাকে থামিয়ে দিল বিভান। কপালে ভাঁজ ফেলে শুধালো, কোথায় যাচ্ছিস? রূপন্তীর সাথে কথা ছিল, তাই যাচ্ছিলাম। রূপন্তী ওখানে কাজে গিয়েছে। ওখানে তোর যাওয়া মানে ওর কাজে ব্যাঘাত ঘটানো। কথা থাকলে পরে বলে নিস। আপাতত ওকে ঠিকভাবে ওর কাজ করতে দে। বিভানের কথার সাথে সায় জানালো জ্যাক ও টেনে তাকে আবারও বসালো নিজেদের পাশে। ইমাদের আর কি করার, ইচ্ছে না থাকা সত্ত্বেও সবার সাথে আড্ডায় যোগ দিল সে। দুপুরের সময় সূর্যটা তার তেজ ছড়িয়ে দিয়েছে চারদিকে। গরমে দিশেহারা হয়ে উঠেছে প্রকৃতি। রূপন্তী ক্লাস শেষ কেবলই এলো লাইব্রেরিতে। মনের ভেতরে তার হাজার প্রশ্ন দলা পাকিয়ে রয়েছে। বিভান ওই 143 এবং I3 এর মানে কি ছিল? ছেলেটা কি সত্যিই তাকে ভালোবাসে নাকি অন্য কিছু? আর হুট করে আগাম কোনো বার্তা না দিয়ে এই বিয়ের মানেই বা কি? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল গতকাল রাত থেকে। কাল রাতে জিজ্ঞেস করতে চেয়েও পুলিশের ঝামেলায়, বিয়ের ঝামেলায় আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। সকালে জিজ্ঞেস করবে তা তো সে নিজেই বিয়ের কথা ভুলে বসেছিল। যাক, এখন জিজ্ঞেস করা যাবে না হয়। রূপন্তী ঠিক জানে বিভান এখন লাইব্রেরিতে আসবে। এখানে কাজ নেয়ার পর থেকে মেয়েটা প্রতিদিনই এই সময় বিভানকে লাইব্রেরিতে আসতে দেখেছে। রূপন্তীর ভাবনার মধ্যে বিভান লাইব্রেরিতে পা রাখল। ওষ্ঠে হাসি ফুটে উঠল মেয়েটার। এগিয়ে গেল সে ছেলেটার পানে, নম্র স্বরে বলল,
আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। বিভান কোনো দিকে দৃষ্টিপাত না করে হেঁটে গিয়ে দাঁড়ালো একটা বইয়ের তাকের নিকটে। সেখান থেকে একটা বই বের করতে করতে বলল, করে ফেলো। রূপন্তী একটু সময় নিল, ইতস্তত করে বলল, আপনি যে সেদিন আমার দরজায় 143 লিখেছিলেন, আবার ওই অঙ্কটা দিয়েছিলেন, ওর মানে তো ছিল আই লাভ ইউ। আপনি কেন ওগুলো আমাকে দিয়েছিলেন? আপনি কি ভালোবাসেন আমাকে? বিভান হাতের বইটা উল্টো পাল্টে দেখতে দেখতে জবাব দিল, বুঝে নাও। আমি বুঝতে পারবো না, আপনি বলুন। তুমি বুঝতে না পারলে আমিও বলতে পারবো না। আচ্ছা, আপনি আমাকে বিয়ে কেন করেছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে বিভানের কাছে এই প্রশ্নটা অযৌক্তিক লাগলো। যেখানে সে তার বক্তব্য দ্বারা বুঝিয়ে দিয়েছে সে ভালোবাসে রূপন্তীকে, সেখানে বিয়ে কেন করেছেন? এমন একটা প্রশ্ন নিতান্তই ভিত্তিহীন। অবশ্যই ভালোবাসে বলেই বিয়ে করেছে। বিভান আর এই প্রশ্নটার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। হাতের বইটা ওই তাকে রেখে সে এগিয়ে গেল অন্য তাকের পানে। রূপন্তীও এলো তার পিছু পিছু। অস্থির হয়ে বলল, আমি কিছু জিজ্ঞেস করছি বিভান ভাই, উত্তর দিন। বিভান এবারেও চুপ রইল, উত্তর দিল না কোনো। মেজাজ বিগড়ালো রূপন্তীর। কতক্ষণ ধরে সে এই লোকের পিছু পিছু ঘুরছে, অথচ এই লোক তাকে পাত্তাই দিচ্ছে না, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। মেয়েটা কটমট করল, মৃদু স্বরে চেঁচিয়ে বলল, বিভান ভাই। বিভান ঘাড় বাঁকিয়ে তাকালো লাইব্রেরিতে থাকা সিসি ক্যামেরার পানে। অতঃপর ঠোঁট কামড়ে এদিক ওদিক তাকিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালো লাইব্রেরির একদম পিছনের দিকে বইয়ের তাকের আড়ালে থাকা একটা টেবিলের নিকটে। লাইব্রেরির এই স্থানটা সিসিটিভি ক্যামেরায় তেমন দৃশ্যমান নয়, আর সেই সুযোগটাই কাজে লাগালো বিভান। রূপন্তীকে ডেকে বলল, এদিকে এসো। রূপন্তী টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো, থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি? এখানে উঠে বসো। কেন? উঠে বসো আগে। রূপন্তী উঠে বসলো টেবিলে। কিছু বুঝে ওঠার আগেই তার পানে ঝুঁকে গেল ছেলেটা। আলতোভাবে মেয়েটার গালে চুমু খেয়ে বলল, ডোন্ট কল মি ভাইয়া, আই অ্যাম অনলি ইয়োর সাইয়া। রূপন্তী হকচকালো। এটা কি হলো? বিভান তাকে চুমু খেয়েছে, আবার বলছে সাইয়া। মেয়েটার হৃদস্পন্দন গাঢ় হলো, হাঁসফাঁস করে উঠল মুহূর্তেই। দ্রুত টেবিলের ওপর থেকে নেমে যেতে চাইল সে, কিন্তু বিভান নামতে দিল না। দুই পাশ থেকে দুই হাত দিয়ে আটকে দিল মেয়েটাকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, হিসেব রেখো, এটা আমার তরফ থেকে তোমাকে দেওয়া প্রথম চুমু। রূপন্তী অতটা ভাবল না, ফট করেই উত্তর দিল, এটা দ্বিতীয়। এর আগেও আপনি আমাকে চুমু দিয়েছিলেন। বিভানের ওষ্ঠে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। মেয়েটার সাথে সে আর একটু ঘনিষ্ঠ হয়ে শোধালো, কিভাবে দিয়েছিলাম? রূপন্তী অপ্রস্তুত হলো। কি বলতে এসে কি বলে ফেলল। অবশ্যই ইদানিং তার মুখটা কেমন লাগামহীন হয়ে উঠেছে। যখন তখন মুখ থেকে যা খুশি বের হয়ে যায়। এলোমেলো দৃষ্টি ফেলল মেয়েটা। আমতা আমতা করে বলল, জানি না। আপনি হাত সরান, আমি নিচে নামবো। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রূপন্তীর পানে। অতঃপর হুট করে সে নিজের দুই ঠোঁট বসিয়ে দিল রূপন্তীর কোমল ঠোঁটে। মোলায়েমভাবে একটা চুমু খেয়ে বলল, এভাবে দিয়েছিলাম নিশ্চয়ই। কেন তুমি চেয়েছিলে আমি সব ভুলে যাই? রূপন্তী অপ্রস্তুত হলো। লাজে রাঙা হলো তার গাল দুটো। ছেলেটা আবার তার ঠোঁটে চুমু খেয়েছে, আবার কেমন করে কথাও বলছে। বিভান তো এমন ছিল না। সকাল পর্যন্ত ও ভদ্র, সভ্য এবং সুশীল এক পুরুষ ছিল। এখন এর কি হলো? হঠাৎ এত নির্লজ্জ হয়ে কেন উঠল? এলোমেলো দৃষ্টি ফেলল রূপন্তী। দুই হাত তুলে ঠেলে নিজের থেকে সরিয়ে দিতে চাইল বিভানকে। হাঁসফাঁস করে বলল, আপনি আমার থেকে দূরে সরুন, আমার অস্বস্তি লাগছে ভীষণ। বিভান হাসল, আবার ঝুঁকে চুমু খেলো মেয়েটার কানের নরম লতিতে। ফিসফিসিয়ে বলল, অস্বস্তিকে কাবু করতে শেখো বেব। আমি এখন থেকে প্রতিটি মুহূর্তে তোমার অস্বস্তির কারণ হব। পারবো না, আপনি দূরে সরুন। রূপন্তী দূরে সেরে যেতে চাইল। বিভান তৎক্ষণাৎ হাত বাড়িয়ে কোমর চেপে ধরল মেয়েটার, টেনে আনলো নিজের দিকে। আলতোভাবে তার নাকের ডগায় চুমু খেতেই তেতে উঠল রূপন্তী। রুক্ষ কণ্ঠে বলল, সমস্যা কি? কথায় কথায় চুমু খাচ্ছেন কেন? আর ভালো লাগছে তাই। একটা চুমু খেলে কিন্তু আমি আপনার মুখ ভেঙে দিব, বলে দিলাম। বিভান হাসল, মেয়েটার সাথে আর একটু ঘনিষ্ঠ হয়ে বলল, তবে আমি সেই ভাঙা মুখ নিয়ে তোমায় চুমু দেব। আপনি কিন্তু এখন আপনার সীমা অতিক্রম করছেন। বিভানের দৃষ্টি শীতল হলো। বেশ শান্ত স্বরেই জবাব দিল, সীমা অতিক্রম করার জন্যই এত ঝামেলা করে বিয়ে করেছি, নয়তো এত তোড়জোড় চালিয়ে বিয়ে করার কি দরকার ছিল? আপনি একটা
কথাটা আর সম্পূর্ণ করতে পারল না রূপন্তী। তার আগেই শোনা গেল ইমাদের কণ্ঠস্বর। ছেলেটা বেশ রুক্ষ স্বরে শুধালো। এখানে কি হচ্ছে? হকচকিয়ে উঠল রূপন্তী। তৎক্ষণাৎ সে ধাক্কা মারল বিভানকে। বিভানও আর জোর করল না, রূপন্তীকে ছেড়ে দাঁড়ালো সোজা হয়ে। ভ্রু কুচকে শুধালো, তুই এখানে কি করছিস? ইমাদ উত্তর দিল না। বুকের ভেতরটা তার জ্বলে যাচ্ছে ভীষণ। মনে হচ্ছে যেন হৃৎপিণ্ড কেউ তীব্র বেগে খামচে ধরেছে। ক্লাস শেষে রূপন্তীর সাথে দেখা করতে লাইব্রেরিতে এসেছিল ইমাদ, কিন্তু লাইব্রেরির সম্মুখভাবে মেয়েটাকে না দেখতে পেয়ে খুঁজতে খুঁজতে পেছনের দিকে চলে এসেছিল সে। আর এখানে এসে যা দেখলো তাতে এই মুহূর্তে নিজের পায়ের ওপর দাঁড়িয়ে থাকাই দায় হয়ে পড়েছে ইমাদের। অজানা ভয়ে শরীর কাঁপছে থরথর করে, কষ্ট হচ্ছে ভীষণ। এই কি দেখলো সে? বিবানকে রূপন্তীকে চুমু খেতে না দেখলেও দুজনকে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখেছে ইমাদ। কেন তারা এতটা কাছাকাছি দাঁড়িয়েছিল? কি সম্পর্ক এদের দুজনের মধ্যে? তবে কি বিভান আর রূপন্তীর কোনো সম্পর্ক জড়িয়েছে? কলিজা কাঁপল ইমাদের। অস্থির হয়ে শুধালো, তোরা এখানে একসাথে কি করছিলে? বিভান উত্তর দিবে তার আগেই রূপন্তী মুখ খুলল। আমতা আমতা করে বলল, বই গুছিয়ে রাখছিলাম তাকে। এতটা কাছাকাছি দাঁড়িয়ে তাকে বই রাখছিলে? রূপন্তী অপ্রস্তুত হলো, লজ্জাও পেল ভীষণ। ইমাদ ঠিক কতটা দেখেছে জানা নেই তার, তবে একজন পুরুষ একজন নারীকে চুমু খাচ্ছে বা তার কাছাকাছি অবস্থান করছে এমন দৃশ্য অন্য কারো দেখে নেওয়ার বিষয়টা যে কোনো মেয়ের নিকটই অস্বস্তিদায়ক। রূপন্তী বিষয়টা ঘুরিয়ে নিতে চাইল, ইতস্তত করে জবাব দিল, ওই ওপরের তাকে বই রাখতে গিয়ে পড়ে গিয়েছিলাম তো, তখন ধরে নিয়েছিলেন উনি। ইমাদের কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হলো, তবুও সে নিজেকে সান্ত্বনা দিল। হতেই পারে রূপন্তীর কথাই সত্যি। গতকাল সমুদ্রের তীরেও তো মেয়েটা অসাবধানতা বশত তার গায়ের ওপরে পড়েছিল, তাই বলে কি তার সাথে রূপন্তীর কোনো সম্পর্ক আছে নাকি? ইমাদ এ পর্যায়ে ওষ্ঠ প্রসারিত করলো একটু, নিজেকে স্বাভাবিক করে বলল, ওহ চলো এবার আমি তোমাকে বই গুছিয়ে রাখতে সাহায্য করি। রূপন্তী জোরপূর্বক হাসল। পা বাড়িয়ে লাইব্রেরির সম্মুখ পানে যেতে যেতে বলল, তার প্রয়োজন হবে না, আমি একাই পারবো। আমিও তোমাকে একটু সাহায্য করি। কথাটা বলেই ইমাদ ছুটল মেয়েটার পিছু পিছু। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। মেয়েটা কি অবলীলায় বানিয়ে বানিয়ে মিথ্যা বলে দিল? একটুও গলা কাঁপল না তার। টেবিলের ওপরে বসিয়ে বসিয়ে কতগুলো চুমু খেল সে রূপন্তীকে, অথচ মেয়েটা বলে দিল পড়ে গেছিলাম তাই সে ধরেছে। বদমাইশ মিথ্যাবাদী মেয়ে মানুষ কোথাকার। সন্ধ্যা গড়িয়ে কিছুটা সময় পার হয়েছে। চারিদিকটা আলোকিত হয়ে উঠেছে ঝলমল কৃত্রিম আলোর ঝলকানিতে। বিভান বসে রয়েছে বসার কক্ষে, পায়ের ওপরে পা তুলে টিভি দেখছে। রূপন্তী রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল এতক্ষণ। নিজের কাজ শেষে সে পা বাড়ালো কক্ষের পানে, তখনই তাকে ডেকে উঠল বিভান। এদিকে এসো। রূপন্তী হাত দ্বারা ঘাড় ডলতে ডলতে গিয়ে দাঁড়ালো ছেলেটার সম্মুখে। ভ্রু কুঁচকে শুধালো, কি হয়েছে? বসো। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল রূপন্তী। বসলো বিভানের পাশে। ছেলেটা ঘাড় বাঁকিয়ে তাকালো তার পানে, শীতল কণ্ঠে বলল, আমার কোলে বসতে বলেছিলাম। রূপন্তী হতবাক হলো, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। এই লোক কি লাজ লজ্জার মাথা সব খেয়ে নিয়েছে নাকি? সেই দুপুর থেকে কি শুরু করেছে এসব? কি স্বাভাবিকভাবে বলল আমার কোলে বসতে বলছি? কথাটা বলার সময় এর কি একটু লজ্জা লাগেনি? ঢোক গিলল মেয়েটা। হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো সে, অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি রুমে যাচ্ছি। রূপন্তী কক্ষের পানে পা বাড়ালো। তৎক্ষণাৎ পিছু থেকে তার হাত টেনে ধরল বিভান। কিছু বুঝে ওঠার আগেই হ্যাচকা টানে বসিয়ে দিল নিজের কোলের ওপর। হকচকিয়ে উঠল মেয়েটা। হৃদস্পন্দন গাঢ় হলো তার। কোল থেকে উঠে দাঁড়াতে চাইল দ্রুত, কিন্তু বিভান উঠতে দিল না। হাত দ্বারা মেয়েটার কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে। রূপন্তীর সর্বাঙ্গ জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল। শির দ্বারা বেয়ে নেমে গেল এক শীতল রক্তস্রোত। গলা শুকিয়ে এলো মেয়েটার। কোনো রকমে বলল, কি করছেন কি? ছাড়ুন আমাকে। তোমাকে ছাড়ার জন্য তো ধরিনি। দেখুন আপনি আমার সাথে এমনটা করতে পারেন না, ছাড়ুন আমাকে। বিভান আর ও গাঢ়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল রূপন্তীকে। মৃদু স্বরে বলল, আমি তোমার সাথে সব করতে পারি। বিয়ে করা বউ তুমি আমার। কিসের বউ, কিসের বিয়ে? আমি মানি না ওই বিয়ে, ছাড়ুন আমাকে। বিভান ছাড়ল না রূপন্তীকে। হুট করেই মুখ গুজল মেয়েটার ঘাড়ে। সাথে সাথে কেঁপে উঠল মেয়েটা। খামচে ধরল বিভানের দুই বাহু। বিভান নাক টেনে জোরে একটা নিঃশ্বাস নিল। শীতল কণ্ঠে বলল, আই লাভ ইউর নেক বেব, ইটস
সফট অ্যান্ড সুইট। রূপন্তীর শরীর অসাড় হয়ে পড়ল। একে তো এই প্রথম সে কোনো পুরুষের সান্নিধ্যে এসেছে, তার ওপর অজানা এক অনুভূতি ঘিরে ধরেছে তাকে। এই অনুভূতিকে সে ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না। খারাপও লাগছে না, আবার ভালোও লাগছে না। রূপন্তী চাইলেও বিভানকে সরিয়ে দিতে পারছে না নিজের থেকে। অথচ হিসেব অনুযায়ী এমন ব্যবহারের কারণে ছেলেটাকে 2-4টা থাপ্পড় মারার কথা ছিল তার। কেন এমন হচ্ছে? তবে কি রূপন্তীর অজান্তেই তার হৃদয়ে বিভানের জন্য কোনো অনুভূতি বাসা বেঁধেছিল, যে অনুভূতি এই মুহূর্তে তাকে বিভানকে ঠেলে সরিয়ে দিতে বাধা দিচ্ছে? রূপন্তী নিজের আখিদয় বন্ধ করে নিল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিতেই শব্দ পেল কলিং বেলের। কেউ এসেছে তাদের বাড়িতে। লাগাতার কলিং বেল বাজিয়ে যাচ্ছে। মেয়েটা তড়াক করে চোখ দুটো খুলল। আমতা আমতা করে বিভানকে বলল, এবার তো ছাড়ুন, কেউ এসছে, দরজা খুলতে হবে। বিভান বিরক্ত হলো। এই সময় আবার কে এলো? বউয়ের সাথে একটু একান্তে সময় কাটাচ্ছিল, এর মধ্যেই আসতে হলো এদের। বিভানের হাত আলগা হলো। রূপন্তী যেন হাঁপ ছেড়ে বাঁচল। ছেলেটার কোল থেকে উঠে গিয়ে দরজাটা খুলতেই চোখের সম্মুখে দৃশ্যমান হলো ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা। প্রত্যেকের 2 হাত ভর্তি সেদিনের ন্যায় বিভিন্ন খাবার, চকলেট এবং পানীয়। আজও বোধহয় পার্টির উদ্দেশ্যেই এসেছে এরা। যাক, এদের ওছিলায় অন্তত বিভানের হাত থেকে রক্ষা পাওয়া যাবে আজ। ছেলেটা যেমনই হোক, বন্ধু বান্ধবের সম্মুখে নিশ্চয়ই কিছু করবে না। জোরপূর্বক হাসল রূপন্তী, নরম কণ্ঠেই শুধালো, আরে আপনারা এখানে? ইমাদ হাসল, 2 হাত তুলে খাবারের প্যাকেটগুলো দেখিয়ে বলল, কাল তো সমুদ্রের তীর থেকে বিমান তোমাকে নিয়ে চলে এলো, উপভোগ করতে পারলে না একটুও, তাই আজ আমরা তোমার বাসায় চলে এসেছি, পার্টি করবো সবাই মিলে। রূপন্তী সৌজন্য সূচক হাসল। ইমাদের কথার সাথে তাল মিলিয়ে বলল, তাহলে এখনো বাইরে দাঁড়িয়ে আছেন কেন আপনারা? ভেতরে আসুন তাড়াতাড়ি। ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা বেশ উৎফুল্ল ভঙ্গিতেই ভেতরে ঢুকলো। তবে তাদের দর্শনে মেজাজ বিগড়ালো বিভানের। এরা আবার এখানে কেন এসেছে? ওই রাত্রির আধারে বউয়ের সাথে একটু ভালোভাবে সময় কাটাবে তা না, এরা এসে হাজির। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতেই তাকালো ইমাদ এবং জ্যাকের পানে, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোরা এসেছিস কেন? জ্যাক ধপ করে বসে পড়ল বিভানের এক পাশে, হাসি হাসি মুখে বলল, পার্টি করতে। আমার বাড়ি কি তোদের বার মনে হয় যে রোজ রোজ পার্টি করতে চলে আসিস? ইমাদ বিভানের অন্য পাশে বসতে বসতে বলল, বার মনে না হলেও পার্টির একদম উপযুক্ত জায়গা মনে হয়। আমার বাড়িতে কোনো পার্টি হবে না, পার্টির ইচ্ছে হলে বারে যা। ইমাদ গায়ে মাখল না বিভানের কথা। এ ছেলে প্রতিবারই এমন কথা বলে, এটা এক প্রকার এর স্বভাব বলা চলে। তাই বিভানের কথায় আর কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না সে। রূপন্তীর পানে ফিরে তাকিয়ে বলল, পার্টি শুরু করার আগে আমাদের একটু চা পানি খাওয়া হতো রূপন্তী, তোমার হাতের চায়ের যা টেস্ট, একদম মুখে লেগে থাকার মতো। বাকি সবাই ও সাই জানালো ইমাদের কথার সাথে। রূপন্তী আর না করতে পারল না, উঠে গেল সে চা বানাতে। বিভান কটমট করল। সবার পানে একবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে সে উঠে গেল রান্নাঘরের পানে। রূপন্তীর পিছু পিছুই ঢুকলো সে রান্নাঘরে। থমথমে কণ্ঠে প্রশ্ন করল, ওরা কেন এসেছে? রূপন্তী চুলায় পাতিল বসাতে বসাতে জবাব দিল, পার্টি করতে। তো আমাদের গতকাল রাতে বিয়ে হয়েছে। বিভান দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, গত রাতেই বিয়ে হয়েছে আমাদের। সেই হিসেবে তোমার আমার আজ একে অপরের সাথে সময় কাটানোর কথা ছিল। দুজন দুজনকে জড়িয়ে চুমুর বর্ষণ বইয়ে দেওয়ার কথা ছিল। তার মধ্যে এই উটকো ঝামেলাগুলো কেন এলো আমার বাড়িতে? রূপন্তী ভরকে গেল। বিভানের এই হঠাৎ ভোল বদল প্রতি ক্ষণে ক্ষণ ভাবাচ্ছে তাকে। এ দেশে আসার পর থেকে যে ছেলে প্রতি মুহূর্তে তাকে অপমান করার কারণ খুঁজেছে, বাবাকে তুলে কথা বলেছে, একদিন গায়ে হাত পর্যন্ত তুলেছে, সেই ছেলে হঠাৎ এত পরিবর্তন ঠিক হজম হচ্ছে না মেয়েটার। মাঝে মাঝে তো রূপন্তীর সন্দেহ লাগে এই ছেলে সেই বিভান তো নাকি অন্য কেউ। প্লাস্টিক সার্জারি করে বিভানের রূপ ধরে নিত আবার। তবে আজকের ঘটনাগুলো থেকে রূপন্তী একটা বিষয় বেশ ভালোভাবেই বুঝেছে। সে বুঝেছে বিভানের প্রতি তার হৃদয়ের কোনো সুপ্ত অনুভূতি রয়েছে। নিজের অজান্তেই সারাদিন ঝগড়া বিবাদে লিপ্ত হতে হতেই ছেলেটার প্রতি এ অনুভূতি জন্মেছে তার মনের মণিকুঠায়। নয়তো হঠাৎ বিভানের কাছে আসা, চুমু খাওয়া, অনাকাঙ্ক্ষিত স্পর্শ কখনোই এত সহজে সহ্য করতে পারত না সে। ছেলেটার স্পর্শে তার শরীরের শিরশিরে অনুভূতির বদলে ঘৃণা জন্মাত। রূপন্তী কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল বিভানের পানে। অতঃপর নির্লিপ্ত ভঙ্গিতে বলল,
আমি কি জানি? আপনার মামাতো ভাই এবং আপনার বন্ধু এসেছে। আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন কেন এসেছে তারা। কিন্তু দোলা আর এলিনা তোমার বান্ধবী। ইমাদ ভাই আর জ্যাক এসেছেন বলে ওরা এসেছে। তারা না আসলে ওরাও আসতো না। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো বিভান। থমথমে মুখশ্রী নিয়েই আবার গিয়ে বসলো বসার কক্ষে। রূপন্তী এলো একটু পরে। সবাইকে চা দিয়ে নিজেও এক কাপ চা নিয়ে বসলো এলিনার পাশে। ইমাদ চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে ওষ্ঠ হাসি ফুটিয়ে তুলল। প্রফুল্ল চিত্তে বলল, অসাধারণ অসাধারণ, একদম মন প্রাণ জুড়িয়ে গেল যেন। জ্যাকও ইমাদের কথার সাথে তাল মিলিয়ে বলল, সত্যি অসাধারণ চা বানাও তুমি। প্রতিউত্তরে রূপন্তী বলল না কিছুই, শুধু হাসলো একটুখানি। তবে দৃষ্টি তীক্ষ্ণ হলো বিভানের। চায়ের কাপ মুখে দিতে নিয়েও আর দিল না, ঠাস করে রাখলো টেবিলের ওপরে। ইমাদ ভ্রু কুঁচকাল, চোখ ছোট ছোট করে শোধালো, সেদিনের মতো এই কাপটাও ভাঙার ইচ্ছে আছে নাকি তোর? বিভান দাঁতে দাঁত চাপলো, বিড়বিড়িয়ে বলল, ইচ্ছে তো করছে তোকেই ভেঙে দিতে, বেটা বেয়াদব, অসভ্য ইতর। রাত্রি গড়িয়েছে কিছুটা, তবে এখনো গভীরতায় পা দেয়নি। চারদিকটা কৃত্রিম উজ্জ্বল আলোয় আলোকিত। এখনো জনমানবের কলরব শোনা যাচ্ছে বাইরের রাস্তা থেকে। ইমাদ, জ্যাক, দোলা এবং এলিনা সিদ্ধান্ত নিয়েছে তারা আজ রাতে পার্টি বসাবে ছাদে। খোলা আকাশের নিচে চাঁদের আলোয় গায়ে মেখে সবাই হই হুল্লোড় করবে কিছুটা রাত পর্যন্ত। তারপর দোলার হোস্টেল বন্ধ হওয়ার আগেই আবার সবাই মিলে ফিরে যাবে। বিভান আর রূপন্তীও তাদের এই সিদ্ধান্তে বাধা দেয়নি। কিছুটা রাত অবধি মজা তো করাই যায়, তারপর তো চলেই যাবে। সিদ্ধান্ত অনুযায়ী সকল খাবার, মাদুর, পানি এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সবাই ছাদে এলো। রূপন্তী মাদুর পাততেই বিভান বাদে একে একে তাতে বসে পড়ল সবাই। রূপন্তীর এক পাশে বসেছে ইমাদ, অন্য পাশে দোলা। বিভানের তীক্ষ্ণ দৃষ্টি হলো আবারও। অবশ্য এই ইমাদটা সামনে এলে তার চোখে মুখে তীক্ষ্ণতা আপনা আপনি লেগে যায়, তারপর আর তা সরতেই চায় না। বিভান বুকে হাত গুজল, পা চালিয়ে এসে দাঁড়ালো ইমাদ এবং রূপন্তীর মাঝ বরাবর। থমথমে কণ্ঠে বলল, সরে বস ইমাদ, আমি এখানে বসবো। ইমাদ সরল না, ভ্রু কুঁচকে বলল, অবশ্যই জায়গা আছে তো, ওখানে গিয়ে বস। আমি এখানেই বসবো, তুই সরে বস। ইভানের ভালো লাগলো না বিষয়টা। সে বুঝলো বিভান তাকে রূপন্তীর পাশ থেকে সরানোর জন্য সরে বসতে বলছে। আর সরে বসতে বললেই কি সরে বসতে হবে নাকি? ইমাদ সরল না, ঠায় বসে রইল ওই স্থানে। দৃঢ় কণ্ঠে বলল, আমি সরব না, তুই অন্য পাশে গিয়ে বস। ক্রোধে ফোঁস করে উঠল বিভান। রূপন্তী ঢোক গিল সাথে সাথে। এই লোক যে এখন রেগে গেছে তা বুঝতে আর বাকি রইল না। এরপর যদি রেগে গিয়ে কিছু করে ফেলে বা ঝামেলা করে তখন কি হবে? রূপন্তী নিজেই এবার সরে গিয়ে তার আর ইমাদের মাঝে জায়গা ফাঁকা করে দিল। বিভানের পানে তাকিয়ে বলল, বসুন আপনি। বিভান বসে পড়ল। ইমাদ ভিতরে ভিতরে ফুঁসে উঠল বেজায়। ক্রোধে শরীরটা জ্বলে যাচ্ছে যেন। সবার মধ্যে বসে এখন কিছু বলতেও পারছে না। না, এভাবে আর চলতে দেয়া যায় না। রূপন্তীকে সে ভালোবাসে, আর এখন যতদূর মনে হচ্ছে বিভানও পছন্দ করে রূপন্তীকে। এভাবে চলতে থাকলে বিভান যে কোনো সময় রূপন্তীকে তার কাছ থেকে কেড়ে নিবে। না, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে তার মনের কথা জানাতে হবে, বলতে হবে ভালোবাসার কথা। বিভানের ভাবনার মধ্যেই রূপন্তী দোলাকে বলল, তুমি একটা গান ধরো তো, তোমার কণ্ঠ ভীষণ সুন্দর। লাজুক হাসলো দোলা, নিচু স্বরে বলল, ততটাও ভালো না। ততটাই ভালো। গান শুরু করো তো এবার। বাকি সকলেও তাল মিলালো রূপন্তীর কথার সাথে। দোলা শীতল দৃষ্টিতে তাকালো ইমাদের পানে, কণ্ঠে সুর তুলে গান শুরু করলো। দোলার গানের মধ্যে পেছন থেকে একটা শক্তপোক্ত হাত এসে চেপে ধরল রূপন্তীর নরম কোমর। হকচকিয়ে উঠল মেয়েটা। না দেখেও সে বুঝল এটা বিভানের হাত। কিন্তু এতগুলো লোকের মধ্যে এই নির্লজ্জ লোকটা এসব কি করছে? রূপন্তীর বুক কাঁপল। তড়িৎ গতিতে সে তাকালো সম্মুখ পানের, চোখ বুলিয়ে পর্যবেক্ষণ করল সবাইকে। না, আপাতত কেউ তাদের দেখছে না। সবার নজর এখন দোলার পানে। মেয়েটা হাঁপ ছেড়ে একটু বাঁচল, কিন্তু দেখতে কতক্ষণ? লোকটার ইদানিং সাহস বেড়ে যাচ্ছে ভীষণ। সবার মধ্যে বসে এসব কি করছে এ? যদি কেউ দেখে ফেলে তবে কেমন একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাদের। রূপন্তী হাঁসফাঁস করে উঠল। সকলের অগোচরে নিজের কোমর থেকে বিমানের হাতটা ছাড়িয়ে দিতে চাইল, কিন্তু পারল না। ছেলেটা আরো শক্ত করে চেপে ধরল রূপন্তীর কোমরখানা। মেয়েটা ঠিক যতবার তার কোমর থেকে বিমানের হাতটা সরিয়ে দিতে চাইছে, ছেলেটাও ঠিক ততবার তার হাত চালিয়ে মোলায়েমভাবে
চাপ দিচ্ছে রূপন্তীর কোমরে। প্রতিটি চাপে শিরশির করে উঠছে মেয়েটার শরীর। হৃদস্পন্দন আগের তুলনায় গাঢ়। শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছে অদ্ভুত শীতল এক রক্তস্রোত। এ কেমন অনুভূতি, এ কেমন অত্যাচার! রূপন্তীর নিঃশ্বাস গাঢ় হলো। বিভানের পানে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কি করছেন কি? হাত সরান আমার কোমর থেকে। বিভানও ঝুঁকে গেল মেয়েটার পানে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোমার কোমরটা ভীষণ নরম বেব, একদম মাখনের মতো। আমি একটা চুমু খেতে চাই, ওখানে রুমে চলো। কান গরম হলো রূপন্তীর। যতটুকু হতবাকতার বাকি ছিল সেটুকু পূরণ হয়েছে এবার। এই লোক তো শুধুমাত্র নির্লজ্জ নয়, বরং চরম নির্লজ্জ। কিসের কথা বলছে এ? নাক মুখ কোচকালো মেয়েটা, চিবিয়ে চিবিয়ে বলল, ছি, অশ্লীল। মানুষ বিয়ে করে অশ্লীল হওয়ার জন্য, যে পুরুষ বিয়ের পরও বউয়ের সম্মুখে নিজের শালীনতা ধরে রাখে সে পুরুষ হয়ে গেল, অর্থাৎ তার নারীদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর নয়তো তার মেইন জায়গায় গন্ডগোল আছে। অতি সত্বর তার কলিকাতা হারপালের শরণাপন্ন হওয়া প্রয়োজন। রূপন্তী কটমট করল, রুক্ষ কণ্ঠে বলল, নির্লজ্জ অসভ্য পুরুষ। কোমর ছাড়ুন, আবার কেউ দেখে ফেললে আপনাকে লজ্জায় না পড়তে হলেও আমাকে লজ্জায় পড়তে হবে। বিভান ওষ্ঠ বাঁকালো। মেয়েটার কোমর ধরে নিজের কাছে টেনে নিতেই দোলার গান শেষ হলো। সবাই হাততালি দিয়ে উঠল সাথে সাথে। জ্যাক হাসি মুখে বলল, বাহ, ভীষণ সুন্দর গাও তুমি। ইমাদা ওষ্ঠ প্রসারিত করলো, বাহবা দিয়ে বলল, সত্যি অপূর্ব। বিভান এইক্ষণে এসে কোমর ছাড়ল রূপন্তীর। মেয়েটা যেন একটু স্বস্তি পেল। তবে তার এই স্বস্তি বোধহয় সহ্য হলো না বিভানের। পকেট থেকে মোবাইল বের করে এরিকের নাম্বারে মেসেজ করলো কিছু একটা। বিভান এইক্ষণে এসে কোমর ছাড়ল রূপন্তীর। মেয়েটা যেন একটু স্বস্তি পেল। তবে তার এই স্বস্তি বোধহয় সহ্য হলো না বিভানের। পকেট থেকে মোবাইল বের করে এরিকের নাম্বারে মেসেজ করলো কিছু একটা। 2 মিনিটও গড়ালো না সেই মেসেজের পর। এরই মধ্যে ছাদে আলো নিভে গেল, অন্ধকারে ছেয়ে গেল ছাদটা। ঠিক তখনই রূপন্তী অনুভব করলো তার ঘাড়ের কাছে কারো উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে। কেঁপে উঠল মেয়েটা, হৃদস্পন্দন বাড়ল তার। রূপন্তী দ্রুততার সাথে সরে যেতে চাইল দূরে। বিভান তৎক্ষণাৎ হাত বাড়িয়ে আবারও কোমর চেপে ধরল তার। মুখ গুজল ঘাড়ে, গলা শুকিয়ে এলো মেয়েটার। ঠেলে সে নিজের থেকে সরিয়ে দিতে চাইল বিভানকে, কিন্তু পারল না। ছেলেটা আরো গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নিল রূপন্তীকে। আলতোভাবে চুমু খেলো মেয়েটার ঘাড়ে। পরপর আবারও সেই চুমুর স্থানে কিঞ্চিত জোরে সরে কামড় বসালো একটা। ব্যথা পেল রূপন্তী, চেঁচিয়ে উঠল সাথে সাথে। চমকালো সবাই। ইমা দ্রুততার সাথে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধরল রূপন্তীর পানে। ব্যস্ত হয়ে শুধালো, কি হয়েছে? চেঁচিয়ে উঠলে কেন? এর মধ্যে ছাদের আলোও জ্বলে উঠল আবার। বিভান তার স্থানেই সুশীল ভদ্র এক পুরুষের ন্যায় বসে রয়েছে সুন্দরভাবে। আর রূপন্তী বসে রয়েছে ঘাড়ে হাত দিয়ে, চোখ মুখ কুঁচকে। ইমাদ মেয়েটার মুখ দর্শনে ভ্রু কুঁচকালো, ফের প্রশ্ন করল, কি হয়েছে? তোমার চোখ মুখ অমন দেখাচ্ছে কেন? রূপন্তী কিঞ্চিত অপ্রস্তুত হলো। তখন ব্যথা পেয়ে কোনো চিন্তা ভাবনা ছাড়াই চেঁচিয়ে উঠেছিল, কিন্তু এখন সে কি উত্তর দিবে? বিভানের কর্মকাণ্ড সম্পর্কে বলাও সম্ভব নয়। মেয়েটা আমতা আমতা শুরু করলো, ইতস্তত করে জবাব দিল, এমনি অন্ধকারে ভয় পেয়ে গিয়েছিলাম একটু, তাই। দোলা কপাল কুচকালো, রূপন্তীর পানে ফিরে তাকিয়ে শুধালো, তাহলে ঘাড়ে হাত দিয়ে আছো কেন? ওখানে কি হয়েছে? কই কিছু না তো। হাত সরাও, দেখি কি হয়েছে। রূপন্তী হাত সরাতে চাইল না। দোলা এক প্রকার জোর করেই গলা থেকে হাতটা সরিয়ে দিল। সাথে সাথেই অবাক হলো মেয়েটা। চোখ বড় বড় করে প্রশ্ন করলো, এ কি, গলায় কি হয়েছে তোমার? লাল কেন? রূপন্তীর অপ্রস্তুত ভাব বাড়ল আরো। সব এই বদমাইশ বিভানটার জন্য। তাকে লজ্জায় না ফেলে যেন এর শান্তি হবে না। মেয়েটা এলোমেলো দৃষ্টি ফেলল, জোরপূর্বক হেসে বলল, পোকা, অন্ধকারে পোকায় কামড়িয়েছে। রূপন্তীর কথা শেষ হতে না হতেই বিভান থমথমে কণ্ঠে বলল, পোকাটা কেমন ছিল? আমাদের মতো বড় নাকি একদম ছোট ক্ষুদ্র? জ্যাক কপাল কুচকাল, সন্ধিহান স্বরে বলল, পোকা আবার আমাদের মতো বড় বড় কিভাবে হবে? এরা ক্ষুদ্র বলেই তো এদের নাম পোকা বা কীট। বিভানের নির্লিপ্ত কণ্ঠস্বর। দাঁতে দাঁত চাপল রূপন্তী। নিজে কামড় দিয়ে এখন তাকে লজ্জায় ফেলার জন্য নাটক শুরু করেছে। বদমাইশ, নির্লজ্জ, অসভ্য লোক একটা। মেয়েটা কটমট করেই বলল, আসলেই ঠিক বলেছেন, এটা একটা দামড়া অসভ্য বদমাশ নির্লজ্জ পোকা ছিল। ইমাদ কপাল কুচকে বলল,
পোকা আবার এমন কিভাবে হয়? বিভান ভাইয়ের কথা অনুযায়ী হয়, মানে এরা আলোতে ভালো থাকে, এরপর অন্ধকার ঘনিয়ে এলেই নিজের ভোল বদলে চরিত্র খুইয়ে বধ হয়ে যায়। বিভান দাঁতে দাঁত চাপলো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। রূপন্তী ততটা পাত্তা দিল না তার এই দৃষ্টিকে, ভেঙচি কেটে অন্যদের পানে তাকিয়ে বলল, আপনারা আবার শুরু করুন। আবারও জমে উঠল আড্ডা। হই হুল্লোড় কখন রাত গড়িয়েছে টের পায়নি কেউ। আড্ডার এক পর্যায়ে দোলা উঠে দাঁড়ালো হঠাৎ, হন্তদন্ত হয়ে বলল, রাত 10টার অধিক, আমাকে যেতে হবে এখনই, নয়তো হোস্টেল বন্ধ করে দেবে। জ্যাক এবং এলিনাও উঠে দাঁড়ালো। জ্যাক হাতের ঘড়িটার পানে তাকিয়ে সময় দেখতে দেখতে বলল, সত্যি তো 10টার বেশি বেজে গেছে। এতক্ষণ আড্ডা দিতে দিতে সময়ের দিকে খেয়ালই করিনি কেউ। জ্যাকের কথা শেষ হতে না হতেই দোলার সম্মুখে পা বাড়ালো, ব্যস্ত হয়ে বলল, আমি যাই তাহলে এখন। জ্যাক এবং এলিনাও রওনা হলো তার পিছু পিছু, কিন্তু তাদের গতিপথে বাদ সাধল রূপন্তী। পিছু থেকে ডেকে বলল, এ থেকে আজ না হয় সবাই বাড়িতেই থেকে যান, অনেক রাত পর্যন্ত আমরা সবাই মিলে মজা করব, তারপর ঘুমাবো। রূপন্তীর এ প্রস্তাব পছন্দ হলো জ্যাকের। সে তৎক্ষণাৎ মেয়েটার কথার সাথে সায় জানিয়ে বসে পড়ল পূর্বের স্থানে। ইমাদ তো আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল আজ সে এ বাড়িতেই থাকবে, তাই এতক্ষণ বসা থেকেও ওঠেনি। এখন আবার রূপন্তীর কথা শুনে সে মত প্রকাশের সুযোগ পেয়ে গেল। মেয়েটার কথার সাথে সায় জানিয়ে বলল, এটা একদম ঠিক বলছো তুমি। আজ রাতটা আমরা সবাই না হয় এখানেই থেকে যাই, অনেক রাত অবধি হই হুল্লোড় করা যাবে। জ্যাক এবং ইমাদ তাদের মতামত দিয়ে দিলেও এলিনা এবং দোলা চুপ রইল কিঞ্চিত সময়। তাদের কেমন ইতস্তত বোধ লাগছে। দোলা জোরপূর্বক হাসলো একটুখানি, বিভানের পানে আর চোখে তাকিয়ে বলল, কিন্তু ইভান ভাই। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল রূপন্তী। হেসে বলল, আরে ওনাকে নিয়ে চিন্তা করিও না, এত বড় বাড়িতে শুধুমাত্র আমরা দুজন রুমে পড়ে থাকি, আর পুরো বাড়ি ভুতুরে বাড়ির ন্যায় শুনশান হয়ে থাকে সারা রাত। তোমরা থাকলে উনি আরো খুশি হবেন। থামল রূপন্তী, পরপর বিভানের পানে তাকিয়ে শুধালো, ঠিক বলেছি না বলুন? বিভান দাঁতে দাঁত পিষল, ক্রোধে ভিতরটা যেন ফেটে পড়ছে তার। ইচ্ছেতে হচ্ছে এখনই চিৎকার করে বলতে, তোরা একটাও আমার বাড়িতে থাকতে পারবি না। কোথায় ভেবেছি আজ সারা রাত বউয়ের একটু কাছাকাছি থাকবো, দুই চোখ জুড়িয়ে দেখবো তাকে, নিজেদের ভিতরকার সম্পর্কের একটু উন্নতি ঘটাবো। তা না, এসে ঝামেলা করছিস। এক্ষুনি সব কটা বের হও আমার বাড়ি থেকে। লাজ লজ্জা থাকলে আর কখনো এ মুখ হবি না। যা ভাগ। ইচ্ছে থাকলেও নিজের ব্যক্তিত্ব বোধের জন্য এ কথাগুলো আর কণ্ঠে ধারণ করা হলো না বিভানের। তাছাড়া এ কথাগুলো বন্ধু হিসেবে সে জ্যাক এবং ইমাদকে বলতে পারে, কিন্তু দোলা আর এলিনাকে বলতে পারে না। একে তো মেয়ে দুটো তার বয়সের ছোট, তার উপর রূপন্তীর বান্ধবী। বিভান বেশ বুঝতে পারছে রূপন্তী তার হাত থেকে বাঁচার জন্য ইচ্ছে করে এদের আজ এ বাড়িতে রেখে দিতে চাইছে। সেও দেখবে রূপন্তী আজ তার হাত থেকে বাঁচে কিভাবে। বাড়ি ভর্তি লোক থাকুক, হাজারটা প্রতিবন্ধকতা থাকুক, তবুও সে নিজের প্রেয়সীকে কাছে যাওয়ার সুযোগ ঠিক বের করে নিতে পারবে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান, থমথমে কণ্ঠে বলল, থেকে যাও তোমরা। দোলা এবং এলিনা আশ্বস্ত হলো। তাদের ভেতরে ইতস্তত বোধ কাটল একটু হলেও। ওষ্ঠে হাসি ফুটিয়ে আবার তারা বসে পড়ল নিজ নিজ স্থানে। রাত্রি দ্বীপ্রহর, চারিদিকটা শুনশান নীরবতায় ছেয়ে গেছে। বাইরের দিকে জনমানবের সারা শব্দ নেই তেমন। রূপন্তীদের আড্ডা শেষ হলো মাত্রই। হই হুল্লোড় রেখে এবার তারা নেমে এলো নিচে। ঘুমে দোলার চোখ বুজে আসছে যেন। এদিক ওদিক তাকিয়ে সে রূপন্তীকে জিজ্ঞেস করলো, আমরা কোথায় ঘুমাবো? আমাদের রুম দেখিয়ে দিন, ঘুম পেয়েছে ভীষণ। আর রুম দেখিয়ে দিতে হবে না, আমার সাথে আমার রুমে ঘুমাবে তোমরা। বেশ স্বাভাবিকভাবে কথাটা বলে সম্মুখে পা বাড়ালো রূপন্তী। তৎক্ষণাৎ বুকে হাত গুজে তার পথ আগলে দাঁড়ালো বিভান। চোখে মুখে তার স্পষ্ট তীক্ষ্ণতা, মনে হচ্ছে যেন টুক করে এখনই ঘাট থেকে মাথাটা আলাদা করে দিবে মেয়েটার। রূপন্তী বিভানের এই ক্রোধের মানে বুঝলো, তবে পাত্তা দিল না তেমন, বরং ভ্রু কুঁচকে শোধালো, এ কি পথ থাকলে দাঁড়িয়েছেন কেন? ওদের ঘুম পেয়েছে, ঘুমোবে, রুমে যেতে দিন আমাদের। বিভান নড়ল না, গম্ভীর কণ্ঠে বলল, এত বড় বাড়িতে ওদের ঘুমানোর জন্য তোমার রুমে কেন যেতে হবে? ওদের জন্য অন্য রুম আছে, সেখানে ঘুমাক। না, ওরা আমার বান্ধবী, আমার সাথেই ঘুমাবে আজ।
হতে পারে ওরা তোমার বান্ধবী, কিন্তু বাড়িটা আমার। ওরা যেহেতু আমার বাড়িতে থাকছে, সুতরাং ওরা আমার অতিথি। ওদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কপালে ভাঁজ ফেলল রূপন্তী, চোখ ছোট ছোট করে বলল, আমার বান্ধবীরা আমার সাথে ঘুমাবে, এখানে ভালো মন্দের কি আছে? অবশ্যই আছে। তোমার রুমে একটা খাটও, তাও 2 জনের আন্দাজে তৈরি। সেই খাটে কষ্ট করে 3 জন কেন ঘুমাবে? এই বাড়ির আর কোনো রুম বা খাট না থাকতো তবে কথা ছিল, কিন্তু এতগুলো রুম খালি পড়ে থাকা সত্ত্বেও আমার অতিথিরা কষ্ট কেন করবে? রূপন্তী পড়ল মহাফ্যাসাদে। এলিনা এবং দোলাকে সে নিজের কাছে নিতে চাইছে তো বিভানকে দূরে সরানোর জন্য, নয়তো দেখা যাবে ফাঁকা রুম পেয়ে রাতে তার কক্ষে ভূতের ন্যায় হানা দিয়েছে এ পুরুষ। না না, এলিনা এবং দোলাকে অন্য কক্ষে পাঠানো যাবে না, যে করেই হোক তাদের নিজ কক্ষে নিতে হবে। রূপন্তী ঢোক গিলল, কিছুটা শক্ত কণ্ঠে বলল, কষ্ট হবে না। আমরা 3 বান্ধবী আরো এক বিছানায় ভালোভাবে ঘুমোতে পারবো, সারা রাত ধরে গল্প করব। অনেক আশা নিয়ে কথাটা বললেও তার আশায় 1 বালতি পানি ঢেলে দিল দোলা এবং এলিনা। রূপন্তীর পরিকল্পনা ভেস্তে দিয়ে দোলা বলল, গল্প টল্প কাল হবে, আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি। মেয়েটার কথা শেষ হতে না হতেই এলিনা বলল, আর আমরা বরং অন্য রুমেই ঘুমাই। শুধু শুধু 3 জন এক রুমে থেকে কষ্ট করতে হবে না, আর তোমাকেও বিভান ভাইয়ের সাথে এ নিয়ে ঝগড়া করতে হবে না। বিভান ওষ্ঠ প্রসারিত করল। রূপন্তী আর কিছু বলার পূর্বেই একটা কক্ষের পানে ইশারা করে দোলা আর এলিনাকে বলল, ওই রুমে গিয়ে ঘুমাও তোমরা। দোলা আর এলিনা চলে গেল সে কক্ষের পানে। এরপর ইমাদ এবং জ্যাককে তাদের কক্ষ দেখিয়ে দিল, তারাও চলে গেল। শুধু পড়ে রইল বিভান এবং রূপন্তী। বাঁকা হাসল বিভান, কাঁধ ঝাঁকিয়ে বলল, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সন্ধ্যা থেকে এই পর্যন্ত কম জ্বালাওনি আমাকে। চোখ গিলল রূপন্তী, দৃষ্টি ঘুরিয়ে দেখল চারপাশটা। অতঃপর হুট করে দৌড় লাগালো নিজ কক্ষের পানে। হকচকিয়ে উঠল বিভান, ব্যস্ত পায়ে সেও ছুট লাগালো মেয়েটার পিছু পিছু। তবে কক্ষ পর্যন্ত পৌঁছানোর পূর্বেই রূপন্তীর দরজাটা আটকে দিয়েছে ঠাস করে। দাঁতে দাঁত চাপল বিভান, হাত উঁচিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলল, দরজা খুলো তাড়াতাড়ি, আমার কিন্তু মেজাজ গরম হচ্ছে। ভেতর থেকে রূপন্তী প্রায় সাথে সাথেই জবাব দিল, হোক গরম, আজ আর আমি দরজা খুলছি না। নিশ্চিত হয়ে বলছো তো কথাটা? শতভাগ। এরপরই বিভানের আওয়াজ করা থেমে গেল, আর দরজা ধাক্কালো না সে। একটু সময় অতিবাহিত হওয়ার পরও যখন কোনো সারা শব্দ এলো না বাহির থেকে, তখন ভ্রু কুচকালো রূপন্তী। তবে কি বিভান চলে গেছে? দরজাটা একটু ফাঁকা করল মেয়েটা, উকি মেরে দেখলো বাহিরটা। না, কাউকেই তো দেখা যাচ্ছে না। তবুও আর একটু সাবধান হওয়ার জন্য রূপন্তী চোখ ঘুরিয়ে এদিক ওদিক দেখালো। ঠিক তখনই একটা পুরুষালী হাত এসে স্থান করে নিল তার কাঁধে। কানের পেছনে মুখ নিয়ে বলল, কাকে খুঁজছো? চমকালো রূপন্তী, কলিজাটা কেঁপে উঠল তার। তৎক্ষণাৎ পিছু ফিরে তাকিয়েই দেখতে পেল বিভানকে। দরজা তো বন্ধ ছিল, তাহলে এই লোক কোথা থেকে এলো? রূপন্তীর হঠাৎ স্মরণে এলো বারান্দার দরজার কথা। বিভান তো রাতের আধারে প্রায় এই দরজা থেকে কক্ষে ভেতরে ঢুকে আসতো। আজও তাহলে সেভাবেই ঢুকেছে। সামনের দরজা বন্ধ করতে করতে বারান্দার দরজার কথা তো ভুলেই বসেছিল মেয়েটা। চোখ বড় বড় করল রূপন্তী, আঙ্গুল তুলে বলল, আপনি বারান্দার দরজা থেকে এসেছেন? হ্যাঁ। এর মানে আমার সন্দেহই ঠিক ছিল। আপনি সেই লুচ্চা ভূত ছিলেন যে আমার কক্ষে এসে প্রতি রাতে চরিত্রহীনের ন্যায় উকি দিতেন। কথাটা অবশ্য ভুল বলনি। তুমি আসার পর আমি চরিত্রহীনই হয়েছি বটে, তাই তো চরিত্র ধরে রাখার জন্য বিয়ে করেছি তোমাকে। এখন তুমি দায়িত্ব নিয়ে আমার চরিত্র শুধরে দাও। থামল বিভান, মেয়েটার পানে ঝুঁকে গিয়ে ফের বলল, এখন ঝটপট 2টো চুমু খেয়ে আমার চরিত্র ঠিক করার প্রজেক্টের উদ্বোধন করো তো বেব। রূপন্তী ভরকে গেল। এই লোকের তো দিন দিন উন্নতি ঘটছে। এই উন্নতি অবশ্যই কোনো ভালো কর্মের নয়, এ উন্নতি নির্লজ্জতার। সেই বদমেজাজি গম্ভীর প্রবল ব্যক্তিত্ববোধ সম্পন্ন কোথায় কথায় ছ্যাদ করে ওঠা লোকটা হঠাৎ এতটা নির্লজ্জ কিভাবে হলো? মেয়েটা চোখ বড় বড় করে বলল, আপনি তো এমন ছিলেন না বিভান ভাই, হঠাৎ এমন কেন হয়েছেন? বিভান রূপন্তীকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আলতোভাবে মেয়েটার গালে চুমু খেয়ে বলল, আমি আগেও এমনই ছিলাম, শুধুমাত্র বিয়ে ব্যতীত নিজের স্বরূপ প্রকাশ করতে পারিনি এতদিন। রূপন্তী ঢোক গিলল। এলোমেলো দৃষ্টি ফেলে বিভানকে সরিয়ে দিতে চাইল নিজের থেকে দূরে। দুহাতে ছেলেটাকে ঠেলে দিয়ে বলল, দূরে সরুন। সব সময় এমন চিপকে থাকেন কেন?
আমি তোমাকে বিয়ে করেছি তো চিপকে থাকার জন্য। কথাটা বলেই বিভান ঝুঁকল রূপন্তীর পানে, গলার দিকে মুখ নিয়ে ঠোঁট দুটো উচালো চুমু খাওয়ার উদ্দেশ্যে। হৃদস্পন্দন বাড়ল মেয়েটার, হাঁসফাঁস করে উঠল সাথে সাথে। দ্রুততার সাথে হাত বাড়িয়ে চেপে ধরল বিভানের ওষ্ঠদ্বার, ইতস্তত করে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বিভান সোজা হয়ে দাঁড়ালো, ভ্রু কুঁচকে শুধালো, কি কথা? আগে আমাকে ছাড়ুন, তারপর বলছি। বিভান ছেড়ে দিল রূপন্তীকে, ফের বলল, এবার বলো কি কথা। রূপন্তী সময় নিল একটু, আস্তে ধীরে বলল, আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেছেন নাকি অন্য কোনো কারণে করেছেন আমি জানি না ঠিক, তবে আমার তরফ থেকে যে আপনার প্রতি তীব্র কোনো অনুভূতি ছিল না তা আপনি বেশ ভালোভাবেই জানেন। আপনার তরফ থেকে হয়তো এটা ভালোবেসে বিয়ে ছিল, কিন্তু আমার তরফ থেকে এটা জোর জবরদস্তি করে, ভয় দেখিয়ে চাপে ফেলে বিয়ে। থামল রূপন্তী, তপ্ত নিঃশ্বাস ফেলে ফের বলল, এখন যদিও এসব কথা বলে লাভ নেই কোনো, কারণ বিয়েটা যখন একবার হয়ে গেছে তখন এ থেকে আর বের হওয়ার উপায় নেই। তবে সবকিছু মেনে নেয়ার জন্য, আপনাকে অনুভব করার জন্য, আপনার প্রতি হৃদয়ে গাঢ় অনুভূতির ঠাঁই দেওয়ার জন্য হলেও আমার একটু সময়ের প্রয়োজন। তাছাড়া আমাদের বিয়ের ব্যাপারে এখনো জানে না কেউ। মা, বাবা, দাদা, দাদু জানতে পারলে কতটা কষ্ট পাবেন তা ভেবে আমি চিন্তিত থাকি সর্বদা। এই চিন্তা, ইতস্তত বোধ, ভয়, লজ্জা, সংকোচ, সংশয় সবটা কাটিয়ে উঠে নিজেকে ঠিক করতে অন্তত আমায় একটু সময় দিন। বিভান মনোযোগ দিয়ে শুনল সবটা। মেয়েটা ভুল কিছু বলেনি, সত্যি জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে রূপন্তীকে বিয়ে করেছে সে। মেয়েটাকে সবটা মেনে নিতে, তাকে অনুভব করতে, তার সাথে মানিয়ে নিতে একটু সময় দেওয়ার প্রয়োজন। এমনকি সাধারণ একটা মেয়েও বিয়ের পর হুট করেই মানিয়ে নিতে পারে না। সেখানে রূপন্তীর সাথে তার সম্পর্ক ভালো ছিল না, শত্রু শত্রু খেলা থেকে একসময় বিয়ে করে বসলো। বিভান আর রূপন্তীকে জোর করলো না, তার কথার বিরুদ্ধেও কোনো টুটা শব্দ করলো না, নিঃশব্দে গিয়ে শুয়ে পড়লো বিছানার এক পাশে। রূপন্তীকে ডেকে বলল, এসে শুয়ে পড়ো। মেয়েটা গিয়ে দাঁড়ালো বিছানার পাশে, ভ্রু কুঁচকে শুধালো, একি, আপনি এখানে শুয়েছেন কেন? ঘুমাবো বলে। তো আপনার রুমে গিয়ে ঘুমান না, আমার বিছানায় শুয়েছেন কেন? বিয়ের পর স্বামী স্ত্রী আলাদা কক্ষে আলাদা বিছানায় ঘুমায় কখনো শুনেছ? তাহলে আমরা আলাদা ঘুমাবো কেন? বিয়ে হয়েছে আমাদের, এখন তুমি তো আর আমার রুমে যাবে না, যেতে বললেও ছ্যাদ করে উঠবে, তাই আর তোমার ছ্যাদ করা পর্যন্ত না গিয়ে নিজেই রুমে চলে এসেছি। বিভানের নির্লিপ্ত কণ্ঠস্বর। অবাক হলো রূপন্তী, ফের চোখ বড় বড় করে বলল, আপনাকে না আমি বললাম আমার সময় প্রয়োজন? বিভান ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, তুমি সময় চেয়েছো, আমি সময় দিয়েছি। একসাথে ঘুমাতে পারবো না এটা তো বলিনি কোথাও। একসাথেই যদি ঘুমান তবে সময়টা দিলেন কোথায়? বিভানের দৃষ্টি শীতল হলো, ঠান্ডা কণ্ঠে সে বলল, একসাথে ঘুমাবো বলেছি, বাচ্চা তৈরির প্রসেসিং শুরু করব একবারও বলিনি। রূপন্তী থতমত খেয়ে গেল। এই লোক তার সামান্য একটা কথাকে কোথা থেকে কোথা নিয়ে গেছে। সেও বা কখন বলল যে বাচ্চা তৈরি প্রসেসিং শুরু করবে। মেয়েটা ইতস্তত করলো, আমতা আমতা করে বলল, আমি কখন এসব বললাম? তুমি বলনি, কিন্তু তোমার কথা শুনে আমার মনে হয়েছে। মনে হয়েছে ভালো, এখন আপনি আপনার রুমে যান তো, আমি আপনার পাশে ঘুমাবো না। রূপন্তী কিছুটা শক্ত কণ্ঠেই বলল কথাগুলো। কপালে ভাঁজ ফেলল বিভান, উঠে বসলো বিছানায়। কিঞ্চিত সময় নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই খপ করে ধরে ফেলল তার একটা হাত। কিছু বুঝে ওঠার আগেই টেনে শুইয়ে দিল বিছানায়, অতঃপর নিজেও শুয়ে পড়ল তার পাশে। হকচকিয়ে উঠল রূপন্তী, ব্যস্ত হয়ে বলল, কি করছেন কি? ছাড়ুন আমাকে। বিভান ছাড়ল না। রূপন্তী নিজের শরীরের সমস্ত বল প্রয়োগে ঠেলে উঠতে চাইল বিছানা থেকে, কিন্তু তার মতো মেয়ে কি আর একজন শক্তপোক্ত পুরুষের শক্তির সাথে পেরে ওঠে? কোথায় বিভানের শরীরে হাতির মতো শক্তি, আর কোথায় তার শরীরে পুঁটি মাছের শক্তি? রূপন্তী বিছানা থেকে ঠেলে উঠতে তো পারলই না, উল্টো বিভান শক্ত করে তাকে চাপটে ধরল নিজের সাথে। দাঁতে দাঁত পিষে বলল, একটু আগেই ভেবেছিলাম তুমি যতদিন না আমাকে মন থেকে মেনে নিবে ততদিন আমিও তোমাকে আর স্পর্শ করব না, কিন্তু মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে আমার সেই ভাবনায় তুমি জল ঢেলে দিলে। এখন তো তোমাকে সারাদিন স্পর্শ করব, প্রতি মুহূর্তে স্পর্শ করব। রূপন্তী নাক মুখ কুচকালো, মোড়ামুড়ি শুরু করলো নিজেকে বিভানের বাঁধন থেকে ছাড়ানোর জন্য। চিবিয়ে চিবিয়ে বলল, ছাড়ুন আমাকে,
আমার দম আটকে আসছে। বিভান ছাড়ল না, চোখ বন্ধ করে মুখ গুজল মেয়েটার ঘাড়ে, অতঃপর ঠান্ডা কণ্ঠে বলল, দম আটকে গেলেও এভাবেই থাকতে হবে তোমাকে, সুতরাং নড়াচড়া না করে নিজেও ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। রূপন্তী তবুও হার মানল না, নিজেকে মুক্ত করার চেষ্টা করে গেল প্রবলভাবে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ সে। একটা সময় হতাশ হয়ে হাল ছেড়ে দিল মেয়েটা, চুপটি করে পড়ে রইল বিভানের বুকের সাথেই। সময় গতিশীল, সময়ের এই গতিশীল ধারায় কেটে গেছে কয়েকটা দিন। এই দিনগুলোতে বিভান এবং রূপন্তীর সম্পর্কের উন্নতি হয়নি তেমন। রূপন্তী সেদিন রাতে সময় চেয়েছিল, বিভানও তাকে সময় দিয়েছে। এমন নয় যে সময় দিয়েছে বলে বিভান মেয়েটার ধারের কাছে ঘেঁষে না, সে এখনও রূপন্তীর নিকট যায়, তবে আগের মতো নয়। এখনও জ্বালায়, তবে আগের মতো হুটহাট ছুঁয়ে দেয় না। তবে এই কয়েকদিনে তাদের অর্থাৎ বিভান, রূপন্তী, ইমা, জ্যাক, এলিনা এবং দোলার সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নত ঘটেছে। আগে বন্ধুত্ব থাকলেও তারা একে অন্যের সাথে নিজেদের মনের কথা তেমন শেয়ার করতে পারত না, কোনো কথা বলতে ইতস্তত বোধ করত। এখন আর তেমনটা দেখা যায় না। এখন একজন অন্যজনের সাথে বেশ সাবলীলভাবেই কথা বলতে পারে, অকপটে নিজেদের কথাগুলো শেয়ার করতে পারে একে অন্যের সাথে। এই বন্ধুদের মধ্যেই আজ ইমাদের জন্মদিন। দোলা, বিভান, রূপন্তী, জ্যাক এবং এলিনা মিলে ছেলেটাকে একটা সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করেছে। প্রথমে তারা ভেবেছিল বিভানের বাড়িতেই একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করবে, কিন্তু বাদ সাধল দোলা। সে নতুন কিছু করতে চাইছে, এমন একটা সারপ্রাইজ পরিকল্পনা করেছে যা ইমান সারা জীবন মনে রাখবে। রূপন্তীরাও আর তাকে বারণ করেনি এ পরিকল্পনায়। দোলা যদিও এখনো ইমাদের প্রতি তার অনুভূতির কথা প্রকাশ করেনি কারো সম্মুখে, কিন্তু ছেলেটার প্রতি তার অধিক যত্ন, তাকে চিন্তা এবং অস্থিরতায় সবাই বুঝে নিয়েছে মেয়েটার মনের কথা। শুধু বুঝতে পারেনি ইমাদ, বুঝবেও বা কিভাবে, সে তো সর্বদা রূপন্তীকে নিয়ে ব্যস্ত। যদি কখনো মাথা থেকে রূপন্তীকে ঝেড়ে একটু সময় নিয়ে সে তাকিয়ে দেখত দোলার পানে, তাহলে হয়তো বুঝতো মেয়েটার মনের কথা। বিকেলের সময়, আকাশের উজ্জ্বল সূর্যটা তার তেজ হারিয়েছে, ঢলে পড়তে শুরু করেছে একদিকে। বিভান, রূপন্তী, জ্যাক, দোলা এবং এলিনা এই ক্ষণেই পৌঁছালো সমুদ্রের তীরে, সেই দিনের সেই স্থানে। আজও এখানেই ইমাদের জন্মদিন পালনের পরিকল্পনা করেছে সবাই মিলে। সমুদ্র তীরে পৌঁছেই বিভান কল করলো ইমাদের নাম্বারে। কয়েক সেকেন্ডের মাথায় ইমাদ রিসিভ করলো কলটা। বিভানের কিছু বলার আগেই সে বলল, কিরে তোরা কোথায়? কতবার কল করলাম তোদের, কেউই ধরলি না। তোরার বাড়িতেও গেলাম, সেখানেও পেলাম না। বিভান সময় নিল একটু, অতঃপর বলল, আমরা সবাই মিলে একটু সমুদ্র তীরে ঘুরতে এসেছিলাম, কিন্তু এখানে এসে হঠাৎ দোলা অসুস্থ হয়ে পড়েছে ভীষণ। আশেপাশে কোনো হাসপাতাল বা ফার্মেসিও নেই যে ওকে নিয়ে যাব। আমি কিছু ঔষধের নাম বলছি, তুই দয়া করে সেই ওষুধগুলো নিয়ে তাড়াতাড়ি এখানে চলে আয়। কথাগুলো বলেই পরপর কল কাটল বিভান। ইমাদের খারাপ লাগলো কিছুটা, সবাই তাকে ছাড়াই ঘুরতে চলে গেল, একবার কেউ তাকে বলল না অবধি। তবে হৃদয়ের এই খারাপ লাগা আপাতত হৃদয়ে চাপা দিল সে। এখন দোলার জন্য ঔষধ নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। ওরা হয়তো কেউ তাকে বন্ধু মনে করেনি, তাই সাথে করে নিয়ে যায়নি, কিন্তু ও তো সবাইকে বন্ধু মনে করেছে। বন্ধু হয়ে বন্ধুর অসুস্থতায় হাত গুটিয়ে বসে থাকাটা মোটেও শোভা পায় না। ইমা দ্রুত বিভানের বলা ঔষধগুলো কিনল, অতঃপর নিজেদের বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সমুদ্র তীরের উদ্দেশ্যে। সন্ধ্যার সময় সূর্যটা ডুবে গিয়ে চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসতে শুরু করেছে একটু একটু করে। ইমাদ কেবলই ঔষধ নিয়ে পৌঁছালো সমুদ্রের তীরে। গাড়ি থেকে নেমেই হন্তদন্ত হয়ে ছুটে গেল বিভানের নিকট। হাঁপাতে হাঁপাতে বলল, দোলা কোথায়? কি অবস্থা ওর এখন? ইমাদের হাঁপানোর মধ্যেই তার পানে এগিয়ে এলো দোলা, এলিনা এবং রূপন্তী। দোলার হাতে কেক, এলিনার হাতে একটা প্লাস্টিকের ছুরি, আর রূপন্তী মৃদু শব্দে হাতে তালি দিচ্ছে। তিনজনের ওষ্ঠেই মন মাতানো হাসি, হাসি মুখেই তারা বলল, শুভ জন্মদিন। ইমাদ চমকালো, এরা তাহলে এই পরিকল্পনা করেছে তার জন্মদিন নিয়ে, তাই তাকে ছাড়াই সমুদ্র তীরে চলে এসেছে। আর সে কি না কি ভেবেছিল। আবেগে আখিদায় ভরে উঠল ইমাদের, প্রফুল্লতায় ভরে উঠল হৃদয়। সে একে একে তাকালো সব বন্ধুদের পানে, ধরা গলায় বলল, ধন্যবাদ সবাইকে। সৌজন্য সূচক হাসলো সবাই। রূপন্তী বলল, ধন্যবাদ পরে দিবেন ইমাদ ভাই, আগে কেকটা কাটুন। দোলা নিজের হাতে আপনার জন্য কেক বানিয়ে এলিনা আবার পাশ থেকে বলল, হোস্টেলে তো ওভেন নেই,
অন্যান্য বেশ কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি চালানোর ওপরেও নিষেধাজ্ঞা রয়েছে। দোলা তাই আজ সকাল সকালে গিয়ে হানা দিয়েছিল বিভান ভাইয়ের বাড়িতে। সেখানেই সারাদিন কাটিয়ে এই কেকটা বানিয়েছে সে। দোলা লাজুক হাসলো, নিচু স্বরে বলল, রূপতেও সাহায্য করেছে আমাকে। রূপন্তী আজ সারাদিন বসে ইমাদের জন্য কেক বানিয়েছে। ছেলেটার হৃদয় উৎফুল্ল হলো। দোলাও যে তার জন্য কেক বানিয়েছে সে কথা যেন তার কর্ণে পৌঁছালো না। অথচ রূপন্তী একটু সাহায্য করেছে তা তার হৃদয়ে কড়া নেড়েছে। দোলা নামক মেয়েটার যে ইমাদের প্রতি এত যত্ন, এত নজর, এত অস্থিরতা সবটাই ছেলেটা বন্ধুত্বের খাতিরে করছে বলেই ধরে নিয়েছে। আর রূপন্তী একটু সৌজন্য সূচক হাসিও ভালোবাসার রূপে হৃদয়ে গেঁথে নিয়েছে। আসলে এই পৃথিবীর নিয়মই না বড় অদ্ভুত। আমরা যাকে ভালোবাসি সে আমাদের ভালোবাসে না, আর যাকে তারা ভালোবাসে তারা আবার তাদের ভালোবাসে না। ঘুরে ফিরে আমরা সবাই ভালোবাসার কাঙ্গাল, ভালোবেসে কাঁদি। আমাদের ভালোবাসা পুরো পৃথিবী বুঝে নিলেও কেন যেন ভালোবাসার মানুষটা বুঝতে পারে না, সে ভালোবাসে না আমাদের। ওই যে প্রিন্সেস ডায়নার একটা বহুল জনপ্রিয় উক্তি রয়েছে না, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। সকলের কথোপকথনের মধ্যে এবার জ্যাকও তাড়া দিল, ইমাদের কাঁধে হাত রেখে বলল, তাড়াতাড়ি কেকটা কেটে গেল, আমাদের আরও পরিকল্পনা আছে, তারপর আবার বাড়িতে ফিরতে হবে। ইমাদ দেরি করল না, এগিয়ে গিয়ে দাঁড়ালো কেকটার সম্মুখে। এলিনার হাত থেকে প্লাস্টিকের তৈরি ছুরিটা নিয়ে সে কাটল কেকটা। সাথে সাথে বিভান ব্যতীত সকলেই হাততালি দিয়ে উঠল। ইমাদ হাসি মুখে এক টুকরো কেক হাতে তুলে নিল। সর্বপ্রথম সে কেক টুকরো খাইয়ে দেওয়ার উদ্দেশ্যে ধরল রূপন্তীর মুখের সম্মুখে। হাসি উবে গেল দোলার ওষ্ঠে, দুমড়ে মুচড়ে উঠল তার ছোট্ট হৃদয়খানা। এত কষ্ট করে হাত পুড়িয়ে কেক বানালো সে, কেকটা কাটা হলো তার হাতের ওপরে রেখে, অথচ ইমাদ হাতের প্রথম টুকরো কেক উঠালো রূপন্তীর মুখের সম্মুখে। দোলার হৃদয়টা বিষণ্ণতায় পরিপূর্ণ হয়ে উঠল, আখিদায় ভরে উঠল অশ্রু কণায়। তবে কেউ দেখার পূর্বেই লোকচক্ষুর আড়ালে নিজের চোখের অশ্রু মুছে নিল সে। তার চোখের অশ্রু দেখলেই সবাই হয়তো তাকে নিয়ে ব্যস্ত হবে। ফলস্বরূপ ইমাদের জন্মদিন উদযাপনে ভাটা পড়বে। দোলা কোনোভাবেই চায় না তার জন্য ইমাদের জন্মদিন উদযাপনে কোনো বাধা আসুক। হৃদয়ের ব্যথা হৃদয়ে লুকিয়ে ফেলল মেয়েটা, ওষ্ঠে ফুটিয়ে তুলল হাসির রেখা। রূপন্তীও ভড়কে গেল ইমাদের এমন কাণ্ডে। এখানে আরও অনেকে রয়েছে, বিভান এবং জ্যাক তো তার ছোটবেলার বন্ধু। তাদের না খাইয়ে সর্বপ্রথম রূপন্তীর মুখের সম্মুখে কেক ধরাটা নিশ্চয়ই মেয়েটার জন্য বিব্রতকর। তবে বলতেও পারছে না কিছু। আজ ইমাদের জন্মদিন, আজকের দিনে ছেলেটাকে ফিরিয়ে দেয়া বা কিছু বলা নিশ্চয়ই মানানসই নয়। রূপন্তী আর চোখে তাকালো বিভানের পানে। ছেলেটার চোখে মুখে স্পষ্ট ক্রোধ, দাঁত কিরমির করে তাকিয়ে আছে তার পানেই। মেয়েটা ঢোক গিলল। সে কোন জ্বালায় পড়ল। একদিকে একজন কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে একজন রোষপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। দুজনের কাউকেই অগ্রাহ্য করা যাচ্ছে না। রূপন্তীর ভাবনার মধ্যে ইমাদ মুখ খুলল, তাকে তাড়া দিয়ে বলল, কি হলো, কেকটা মুখে নাও। জোরপূর্বক হাসল রূপন্তী। বিভানের ক্রোধকে উপেক্ষা করেই সে কেক খেলো ইমাদের হাত থেকে। ব্যাস হয়ে গেল। বিভানকে আর পায়কে। ক্রোধে জ্বলে উঠল ছেলেটা, চোখ মুখ শক্ত হয়ে উঠল মুহূর্তেই। এদিকে ইমাদও হাসি মুখে বাকিদের খাইয়ে দিতে শুরু করলো কেক। খাইয়ে দিচ্ছে বললে ভুল হবে, একে অপরকে কেক ছোড়াছুড়িতে মত্ত হয়েছে সকলে। বিভান এই সুযোগটাই কাজে লাগালো। সকলের অগোচরে রূপন্তীর হাত টেনে সে নিয়ে গেল একটু দূরে অন্ধকারের পানে। যদিও এখানে ততটা অন্ধকার নেই, ইমাদের জন্মদিন উদযাপনের জন্য করা লাইটিং এর কিছুটা আলো এখানে এসে পৌঁছাচ্ছে। রূপন্তী সকলের মধ্যে দাঁড়িয়ে কোনো কথা না বললেও এখানে এসে বলল, সমস্যা কি আপনার? এখানে এভাবে নিয়ে এলেন কেন? তুমি ইমাদের হাত থেকে কেক কেন খেলে? বিভানের রুক্ষ কণ্ঠস্বর। তবে বিরক্ত হলো রূপন্তী। বিভান তো অবুঝ নয়, সব বোঝে সে। আজ ইমাদের জন্মদিন ছিল, সেই উপলক্ষে সবাইকে কেক খাইয়ে দিয়েছে, তাকেও দিয়েছে। হ্যাঁ, সে মানছে সবার প্রথমে তাকে খাইয়ে দিয়েছে, কিন্তু এখানে তার তো কোনো দোষ নেই, আর তার বলারও ছিল না কোনো। বললেও তার দৃষ্টিকটু হয়ে দাঁড়াতো। রূপন্তী কিছুটা বিরক্ত নিয়েই বলল, সে খাইয়ে দিয়েছে তাই খেয়েছি। ও খাইয়ে দিলেই তোমাকে খেতে হবে? তোমাকে বলেছি না ওর থেকে দূরে দূরে থাকতে?
রূপন্তীর মেজাজ বিগড়ালো এবার। সবটা জেনে বুঝে চোটপাট দেখাচ্ছে এই লোক, এমন ব্যবহার করছে যেন সে ইচ্ছে করে ইমাদের হাত থেকে সবার আগে কেক খেয়েছে। ভালোবাসা যেখানে আছে হিংসা সেখানে থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু সেই হিংসার ওপরে নিজের কাবু রাখতে হবে। সব জেনে বুঝে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে নিজের সঙ্গীকে দোষারোপ করা নিশ্চয়ই যুক্তিসঙ্গত নয়। রূপন্তী কিছুটা ক্রোধের বশেই বলল, আমি আপনার সব কথা শুনতে বাধ্য নই। শক্ত কণ্ঠে কথাটা বলেই চলে যেতে উদ্যত হলো রূপন্তী। তৎক্ষণাৎ তার হাত টেনে ধরল বিভান। শক্ত হাতে মেয়েটাকে চেপে ধরল পাশেই একটা গাছের সাথে, দাঁতে দাঁত চেপে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।